আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। দেশ এবং দেশের বাইরে পৃথিবীর যে প্রান্ত থেকে আমাদের আজকের অনুষ্ঠান জ্ঞান বিজ্ঞান এবং মুসলিম ঐতিহ্য দেখছেন তাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমরা এই অনুষ্ঠানে বিভিন্ন মুসলিম মনীষীদের জীবন কর্ম অবদানকে তুলে ধরার চেষ্টা করি এবং তা থেকে আমাদের জন্য কি শিক্ষা তা বের করে আনার চেষ্টা করি। আজকে আমরা যে মহান মনীষী নিয়ে আলোচনা করব তিনি একদিকে দার্শনিক, ইতিহাসবিদ এবং ধর্মতত্ত্ববিদ, তিনি হলেন ইবনে খালদুন। আমরা ইবনে খালদুনের নিয়ে আলোচনা করব এবং আলোচনা করার জন্য আমরা স্টুডিওতে আমন্ত্রণ জানিয়েছি বিশিষ্ট বিজ্ঞানী গবেষক প্রফেসর ডক্টর চৌধুরী মাহমুদ হাসান। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়া আলাইকুম আসসালাম। দর্শক সবাইকে আসসালামু আলাইকুম। স্যার, আপনাকে আমাদের স্টুডিওতে স্বাগত জানাচ্ছি। সুপ্রিয় দর্শক শ্রোতা, আমরা এই মহান দার্শনিক, যাকে এক নামে দর্শন শাস্ত্রের বিশেষ করে রাষ্ট্র দর্শনের ক্ষেত্রে যাকে সবাই এক নামে চিনেন, ইবনে খালদুন, তার জীবনী নিয়ে আলোচনা করার শুরুতেই তার জীবনের উপরে ছোট্ট একটি তথ্যচিত্র চলন দেখে আসি। সমাজবিজ্ঞানী, ইতিহাসবিদ ও অর্থনীতিবিদ ইবনে খালদুনের পুরো নাম আবু জায়েদ আব্দুর রহমান বিন মুহাম্মদ বিন খালদুন আল হাদ্রামি। তিনি ১৩২২ সালের ২৭ মে তিউনিসে আরব বংশোদ্ভূত আন্দালুসীয় পরিবারে জন্মগ্রহণ করেন। তার ভাই ইয়াহিয়া খালদুনও ঐতিহাসিক ছিলেন। তিনি আবদাল ওয়াদিয়া বংশের উপর একটি বই লিখেছিলেন। ইবনে খালদুন তার বই আল মুকাদ্দিমার জন্য অধিক পরিচিত। এই বইয়ে তিনি ভিন্ন দৃষ্টিতে সমাজ ও ইতিহাসকে দেখেছেন। আল মুকাদ্দিমা লিখতে তিনি ৬ মাস সময় নিয়েছিলেন। তার অন্য বইগুলি হল কিতাব আল ইবার ওয়া দাওয়ান আল মুরতাদায় ওয়াল খাবার, ফারি তারেক আল আরব ওয়া লা বারবার ওয়া মন আরাহুম মিন ধাওয়া আশ-শান আল আকবর, লুব্বুল মুহাসালফি উসওয়ালুদি দিন, সিফাউস সায়াল, আল লাকাউলিস সুলতান ইত্যাদি। তার অন্য বইগুলি হল কিতাব আল ইবার ওয়া দাওয়ান আল মুরতাদায় ওয়াল খাবার, ফারি তারেক আল আরব ওয়া ল বারবার ওয়া মন আরাহুম মিন ধাওয়া আশ-শান আল আকবর, লুব্বুল মুহাসালফি উসওয়ালুদি দিন, সিফাউস সায়াল, আল লাকাউলিস সুলতান ইত্যাদি। তার পরিবারের উচ্চ পদমর্যাদার কারণে ইবনে খালদুন মাগরেবের বিশিষ্ট শিক্ষকদের কাছে পাঠ নিতে পেরেছিলেন। তিনি কুরআন, হাদিস, শরিয়া আইন, ফিকাহ শাস্ত্র পাঠ করেছেন। গণিতবিদ ও দার্শনিক আল আবিলি তাকে গণিত, যুক্তি ও দর্শনের সাথে পরিচয় করিয়েছেন। তিনি বিশেষত ইবনে সিনা, রাজি এবং তুসির রচনাবলী অধ্যয়ন করেছিলেন। ইবনে খালদুন ২০ বছর বয়সে চাকরিতে যোগ দেন। তিউনিসের শাসকের সিল বহনকারী পদে তাঁর পেশা জীবনের সূচনা হয়। রাজনীতির কূট চক্রান্তে তিনি ২৫ বছর বয়সে জেলে যান। অবশ্য ২২ মাস পরে মুক্তি পেয়ে আবার রাজকীয় দায়িত্ব পান। তিনি একসময় মন্ত্রী হিসেবেও দায়িত্ব পালন করেছেন। তিনি কূটনৈতিক মিশনের দায়িত্ব দক্ষতার সাথে পালন করেছেন। ইবনে খালদুন সম্পর্কে কথিত আছে তিনি ক্ষমতা প্রাপ্তির জন্য বারবার পক্ষ বদল করেছেন। আফ্রিকায় থাকা অবস্থায় তিনি প্রধানমন্ত্রীর দায়িত্ব পালন করেছেন। রাজনৈতিক দক্ষতার কারণে উত্তর আফ্রিকার শাসকদের কাছে তিনি অনেক জনপ্রিয় ছিলেন। পরবর্তী সময়ে তিনি শিক্ষা কার্যক্রমে অধিক মনোযোগ দেন। আলজেরিয়ার পশ্চিমে কালাত ইবনে সালামা শহরে বারবার উপজাতির কাছে আশ্রয় নিয়েছিলেন এই সমাজবিজ্ঞানী। তিনি ৩ বছর সেখানে অবস্থান করে তাঁর গ্রন্থ রচনার পরিকল্পনা করেন। পরবর্তী সময়ে প্রয়োজনীয় বইয়ের প্রয়োজনে তিনি জন্মস্থান তিউনিসে ফিরে আসেন। এখানে তিনি পাঠ ও গবেষণায় আত্মনিয়োগ করেন। স্যার, আমরা এই যে তিউনিসিয়ান এই যে দার্শনিক এবং মুসলিম মনীষী যার অবদান আসলে বিজ্ঞানের ক্ষেত্রে, রাষ্ট্রবিজ্ঞান, সমাজবিজ্ঞানের ক্ষেত্রে, ইতিহাসের ক্ষেত্রে আমরা অস্বীকার করার কোনো সুযোগ নেই। এই মহান বিজ্ঞানী তো আসলে জন্মগ্রহণ করেছিলেন মহান বিজ্ঞানী হিসেবে না, বরং আরও স্ট্রাগল করতে হয়েছিল তার জীবনে। খালদুন তো ভেরি ফেমাস, জি, বিশেষ করে তার সমাজতত্ত্ববিদ হিসাবে এবং ইতিহাসবিদ হিসাবে বিজ্ঞানেরও কি চর্চা করেছেন তারা। জি, তাতে তো বিশাল বড় ধরনের মানে হাই প্রোফাইল পার্সন তিনি। জি, ইতিহাসের একটা অসাধারণ ব্যক্তি। কিন্তু স্যার, আমরা যদি অন্যান্য বিজ্ঞানী, মুসলিম যারা বিজ্ঞানী বা যারা মনীষীরা যারা আছেন তাদের জীবনী যদি দেখি, একটু ব্যতিক্রম হলো এই ইবনে খালদুনের জীবনী। কারণ ওনার দাদা ছিলেন হলো মন্ত্রী, অর্থাৎ এলিট ফ্যামিলির ছিলেন। পরবর্তীতে যখন প্লেগ রোগে তার বাবা মা সবাই যখন আত্মীয় স্বজন মারা যায়, তখন একটা দারিদ্রতার চরম একটা অবস্থা তাকে অতিবাহিত করতে হয়েছে। ইবনে খালদুনকে অনেক স্ট্রাগল করে উঠতে হয়েছে।
এবং উনি অনেক রাজনৈতিক প্রতিহিংসার কিছু শিকার হয়েছিলেন। কারণ হচ্ছে যেহেতু উনি আসলে নিরেট বিজ্ঞানী ছিল না। আমাদের ইসলামের যে আমরা যদি এই পার্সিয়ান আমরা সায়েন্টিস্ট আলোচনা করছি বিভিন্ন সময়ে, বাগদাদে আলোচনা করেছি, উনিও আরব এবং স্পেনি মুসলমানদের, তারা মূলত মোরলে ফিলোসফার থেকে সবাই টু সাম এক্সটেন্ট ফিলোসফার ছিল। মানে আমি বলেছি যে তো সেই সময়কার যারা বিজ্ঞানী ছিল তার এক এক ক্রমে বিভিন্ন রকম ছিল, মানে জ্ঞান বিজ্ঞানের বিভিন্ন শাখায় তাদের পদচারণা ছিল, পাণ্ডিত্য ছিল। বিজ্ঞানের তো হরাইজনটা কম ছিল, সেই জন্য তারা সব ফিল্ডে তারা স্পেশালিস্ট, ঠিক ট্রু সেন্সে স্পেশালিস্ট শব্দ ছিল না। ফলে হয় কি একজনেই বিভিন্ন জিনিসের উপর কম্প্রিহেন্সিভ ইয়াটাকে নিয়ে আসতে পারছিল। একাধারে বিজ্ঞানী, আবার ধার্মিক, আবার তিনি চিকিৎসা শাস্ত্রবিদ, এইটা দার্শনিক। আর খালদুন ছিল পরবর্তী, উনি তো মোটামুটি আমরা ওইটা নিয়ে আরেকটু আলোচনা করবো। এখানে আরেকটা বিষয় যেটা আমরা দেখি যে এই যে জীবনের একটা পর্যায়ে এত মানে ধন সম্পত্তির ভিতরে থাকা, আর একটা পর্যায়ে চরম দারিদ্রতার মধ্যে মানে নিপতিত হওয়া, এই দুইটার সমন্বয়ে একজন রাষ্ট্রবিজ্ঞানী বা সমাজবিজ্ঞানী হওয়ার ক্ষেত্রে কোনো অবদান রাখছে কিনা? স্ট্রাগলের ভিতর দিয়ে তো মানুষ অনেক মেধা বিকশিত হয়। অনেক সময় সবসময় স্ট্রাগল থাকলে যে মানুষ পিছিয়ে যাবে এটা নয়। পৃথিবীর ইতিহাসে এরকম অনেক উদাহরণ আছে, অনেক বড় বড় পণ্ডিত ব্যক্তি, অনেক রাজনীতিবিদ, অনেক রাষ্ট্রপ্রশাসক তৈরি হয়েছে যারা খুবই অর্থ সংকটের মধ্যে ছিল। অত অর্থ সংকট সবসময় মেধাকে আটকে রেখেছে ঠিক নয়, যদিও মেধাকে বিকশিত করার জন্য অপরচুনিটি দরকার, কিন্তু ব্যতিক্রম আছে। আমরা যখন ইবনে খালদুনের জীবনী যখন আমরা পড়ি, বরাবরের মতোই আমাদেরকে বলতে হয় যে উনি শুরুতেই কিন্তু কোরআনের হাফেজ ছিলেন। বেসিক্যালি যে ট্রেনিংটা, ইসলামের যে শিক্ষাটা, ইসলামে যে রাষ্ট্রপ্রশাসক যারা ছিল, খলিফা ছিল, যদিও এটা বংশপরম্পরা খলিফা ছিল, ইসলামে ওই অরিজিনাল খলিফা, তারপরও তাদের মধ্যে ইসলামের প্রতি, ধর্মের প্রতি তারা একটা অনুগত ছিল এবং ধর্মীয় জিনিসটাকে, ধার্মিকতাকে তারা ধারণ করেছে। যার জন্য দেখা যতগুলো সায়েন্টিস্ট যারা বিজ্ঞানী হয়েছে, যারা ফিলোসফার হয়েছে, যারা পলিটিক্যাল সায়েন্টিস্ট, প্রত্যেকে কিন্তু স্টার্টেড দিয়ার লাইফ অ্যাজ একজন ভালো মুসলিম, একজন ইসলামের উপর কোরআন হাফেজ করছে, এইরকম ব্যক্তি সবাই আসছে। এবং উনি একটা পর্যায়ে গ্রানেডার যে সুলতান, তা ওনাকে ডেকে রাষ্ট্রদূত করেছিলেন। যেহেতু উনি রাজনীতি সচেতন ছিলেন, 1 নম্বর, উনি রাজনীতিবিদও ছিলেন 2 নম্বর, 3 নম্বর উনি বিশাল বড় মাপের একজন পলিটিক্যাল সায়েন্টিস্ট ছিলেন, একজন ফিলোসফার ছিলেন। সেজন্য উনি যেহেতু উনি সব রাজনৈতিক কর্মকাণ্ডে জড়িত ছিলেন, সঙ্গতাকার রাজনৈতিক কর্মকাণ্ড থাকলে কিছুটা উত্থান পতন হবে এবং কিছুটা সাফারিং আসে। এই জন্য মুসলিম বিজ্ঞানীরা কিন্তু ওনার মতো অন্যান্য বিজ্ঞানীদের ক্ষেত্রে এইগুলি ঘটে নেই। একটা পর্যায়ে কিন্তু মানে তিলেমসিন যেটা মরক্কোতে পালিয়ে চলে গেছিলেন, আবার বন্দিও হয়েছিলেন। আর বন্দী হওয়ার পরে পরবর্তীতে জীবন বাঁচানোর জন্য যখন আফ্রিকায় যায়, 4 বছর তিনি ছিলেন ওইখানে। স্যার, যে 4 বছর যখন উনি সমস্ত সব কিছু ছেড়ে দিয়ে, একভাবে ওনাকে বলা হয় যে উনি আর এগুলো পছন্দ করতেছিলেন না, নিরিবিলি আইসোলেটেড হয়ে যে, তখন তার যে অমার অখ্যাত বিখ্যাত যে গ্রন্থটি, বিখ্যাত যে গ্রন্থ মোকাদ্দমা যেটা বলা হয়, যে এটি তিনি রচনা, বাংলা ট্রান্সলেশন আছে। হ্যাঁ, ওটা ট্রান্সলেশন আছে, বাংলা বা বিভিন্ন ভাষায় এটা ট্রান্সলেট হয়েছে। অসাধারণ সৃষ্টি ওনার, একটা বিশাল ওনার কন্ট্রিবিউশন মোকাদ্দমাটা ওয়ার্ল্ড ওয়াইড এটা। জি, এবং সমাজ এবং রাষ্ট্রবিজ্ঞানের ক্ষেত্রে উনি এমন কিছু থিওরি, মৌলিক কিছু তথ্য দিয়ে গেছিলেন যেটা পরবর্তীতে আজও রাষ্ট্র পরিচালনার জন্য এটা খুবই প্রয়োজন। পলিটিক্যাল সায়েন্টিস্ট ছিল, প্লাস আবার ইতিহাসের মধ্যে তো উনি অসাধারণ কন্ট্রিবিউশন রেখেছে। যে সমস্ত বিজ্ঞানী, ফিলোসফার যারাই ছিল ওই 7th, 8th, 9th, 10th, 11th, 12th, 13th, 14th সেঞ্চুরি, সবাই কিন্তু মৌলিকত্ব ছিল, মৌলিক কাজ ছিল। তখন তো মাত্র স্টার্ট করছে বিজ্ঞান, এতটা ব্রাঞ্চিং তো হয়নি। ফলে তারা একে ট্যালেন্টেড, প্লাস তারা ওইটাকে কাজে লাগিয়েছে, মেধাবী, মেধাকে বিকশিত করেছে, মেধাকে কাজে লাগিয়েছে বিভিন্ন ফিল্ড, যেখানে হাত দিয়ে ছেড়ে তারা ভালো করেছে। স্যার, আপনি বলছিলেন যে উনি ইতিহাসেও বিরাট কন্ট্রিবিউট করেছেন। ইতিহাসে এক নতুন ধারা, অর্থাৎ কিনা ইতিহাসটা উনি শুধু বলে যান নাই, ঘটনা বলার পর ঘটনাটা কেন ঘটেছে তার একটা ব্যাখ্যা দিয়েছে। এই ইতিহাসটাকে একটা নতুন চ্যানেল দিয়েছে, নতুন একটা মাত্রা দিয়েছে, এবং ইতিহাসের এই যে একটা কী কারণে এই ঘটনা ঘটেছে সেটা পরবর্তী পর্যায়ে যারা ইতিহাসটা স্টাডি করবে তারা ওই ইতিহাস থেকে শিক্ষা গ্রহণ করতে পারবে, যাতে করে সেই ঘটনাটা আবার রিপিট না করে। যদিও ইতিহাস বলছে যে ইতিহাসেই হচ্ছে, ইতিহাসকে কেউ স্মরণ রাখেন, ইতিহাস রিপিট ইটসেলফ, ইতিহাস থেকে আমরা শিক্ষা গ্রহণ করি, এটি ইতিহাস শিক্ষা। কিন্তু একটা পর্যায়ে জীবনে উনি ফিল করেছিলেন যে ওনার মাতৃভূমিতে তিউনিসিয়াতে ফিরে যাবেন, এবং তিউনিসিয়াতে ফিরেও গেছিলেন, এবং ওই তিউনিসিয়াতে কিন্তু রাজপ্রাসাদে ওনার চাকরি করেছেন। কিন্তু পরবর্তীতে যখন ফিরে যান তখন ওনাকে কেউ গ্রহণ করে নাই, না রাষ্ট্র, না সমাজ, না। এই বিষয়টিকে কীভাবে দেখবেন? তাহলে হয়েছে আসলে যারা রাজনীতির সঙ্গে সম্পৃক্ত থাকে, যারা ক্ষমতার সঙ্গে সম্পৃক্ত থাকে, তাদের এই পরিণতি অনেকটা স্বাভাবিকভাবে গ্রহণ করতে। ক্ষমতার সম্পৃক্ততার সঙ্গে সবসময় এটা তার সৌভাগ্য এবং দুর্ভাগ্য থাকে। কিছু ক্ষেত্রে সৌভাগ্য হয়, কোনো ক্ষেত্রে ওনাকে দুর্ভাগ্য হয়েছিল এটা।
বাট তার কন্ট্রিবিউশন যেটা ছিল সেটা তো সংরক্ষিত রয়েছে, এবং তার যে মকদ্দমা বই এবং তার যে ফিলোসফিগুলি এগুলো তো আমাদের কাছে এখনও প্রিজার্ভ করা হয়েছে, কিন্তু তার মেধার যে বিকাশ সেটা কিন্তু বিকশিত করেছেন এবং সেটাকে আজকের যুগে পর্যন্ত আমরা সংরক্ষিত করতে পেরেছি। উনি যখন তিউনিসিয়া ওনার রাষ্ট্র যখন গ্রহণ করলেন না, তখন চলে গেলেন হলো মিশরের কায়রোতে এবং পরবর্তীতে মিশর আল আজহার ইউনিভার্সিটিতে অধ্যাপনা শুরু করেন। যেহেতু ওনার মধ্যে ট্যালেন্ট ছিল, আজহার তো নাম করা বিশ্ববিদ্যালয় বিশ্বের সেই সময়কার, সেখানে গিয়ে তিনি সেটার সুযোগ পেয়েছেন। আমি তো আপনাকে বলছি যে মেধাটা এবং অপরচুনিটি দুইটাকে আসলে ব্লেন্ডিং করতে হয়। মেধা থাকতে হবে, সুযোগ থাকতে হবে। মেধা আছে, সুযোগ নেই, কাজ হবে না। সুযোগ আছে, মেধা নেই, কাজ হবে না। আবার এর মধ্যে সৌভাগ্যর সাথে সম্পর্কিত আছে, মানে আল্লাহর রহমত থাকতে হবে। আল্লাহর রহমত থাকলে হয়তো সবটাই সম্ভব। যখন বাদশাহ তৈমুর লং যখন মিশরকে আক্রমণ করতে চেয়েছিলেন, তখন মিশরের পক্ষ থেকে রাষ্ট্রদূত হিসেবে যে তৈমুরকে বোঝানো এবং ওনার যে বিচক্ষণতা, এই মেধা, এটা দেখেই ওই আক্রমণটাই করে না, অর্থাৎ একটা সহিংসতা থেকে এই যে দূরদর্শিতা, রাজনৈতিক দূরদর্শিতা ওনার ফিলোসফার মানে এটাই তো দার্শনিক, মানে দর্শন তো আমরা বলি, দর্শন তো খুব চারটিখান কথা নয়। ফিলোসফার মানে এটাই, এক্সপিরিয়েন্স নিতে হবে, কাজে লাগাতে হবে, তার তথ্য থাকতে হবে, তার দৃষ্টিভঙ্গি অনেক পর্যন্ত অনেক মানে বহু মানে অ্যাডভান্স চিন্তা ভাবনা করতে হবে তাকে। আমরা তো এখানে ফিলোসফার, বড় ফিলোসফার মানে এটাই। ছোটোখাটো ফিলোসফার তো আমরা সবাই কেউ চিন্তা ভাবনা, এটা দার্শনিক বলে। দার্শনিক মানে হচ্ছে তার চিন্তাভাবনার অনেক বেশি গভীরতা থাকতে হবে এবং সে ভবিষ্যৎ সম্পর্কে অনেক বেশি চিন্তা করতে পারবে এবং সেটা ধারণ করতে পারবে। এটা তো অসাধারণ ট্যালেন্ট। আসলে এক কথা হচ্ছে এরা অসাধারণ ট্যালেন্টেড। অসাধারণ ট্যালেন্টেড ভিতরে স্যার আরেকটা বিষয়, ওনারা যে বড় বড় বই লিখেছেন, যেমন আল মুকাদ্দামা, এটা বেশ অনেকগুলো খণ্ডে অনেক বড় বই। তখন তো বই লেখা কঠিন ছিল। ইতিহাসে যে কিতাব আল ইবর, যেটা এটা পৃথিবীর সবচেয়ে বড় ইতিহাসের গ্রন্থ, তো ওই সময় তো স্যার এতটা উন্নত ছিল না, তখন তো বই লেখা তো কঠিন ছিল। তখন তো কালি ছিল, তারপর পেন ছিল না এরকম মডার্ন পেন। তখন অনেক সময় গিয়ে কম্পিউটার ছিল না, পেনও ছিল না। পেন যে ইউজ করে আমরা সেই পেনও ছিল না। পেন তো অফিস করছে অনেক পরে। এরকম একটা প্রতিকূলতার মধ্যে কেমনে সম্ভব ছিল স্যার এটা? মেধা এবং সাধনা, এবং তার ওর মধ্যে একাগ্রতা, সাধনা, এগুলো সাধনা, পারসিভিয়ারেন্স। অর্থাৎ এখনো যদি আমরা কেউ একাগ্রতার সাথে যদি সাধনা করি, প্রচেষ্টা করি, তাহলেও সফলতার পর্যায়ে পৌঁছানো সম্ভব। সব ব্যাপারে সফলতার একটা বিশাল জ্ঞানে বিজ্ঞানে সফলতা একটা বড় কারণ হতে পারে। এইটা হচ্ছে প্যাশন, বলি ইংলিশ হচ্ছে প্যাশন, PASSION, প্যাশন। প্যাশনটা হচ্ছে আনন্দ। গবেষণার মধ্যে আনন্দ পেতে হবে, ইতিহাস রচনায় আনন্দ পেতে হবে, যে যেটা করবে আনন্দ পেতে হবে। প্যাশন না ছাড়া জাস্ট প্রফেশনালি পড়লাম, পড়াশোনা পড়লাম, আমি শিক্ষক পড়লাম, ইকোনমিক বিগুড, ওটুক থাকবে সীমাবদ্ধ। তাহলে প্যাশন ছাড়া, যারা বিজ্ঞানের গবেষক যারা, প্যাশন না থাকলে, একটা থাকে পেশেন্স, ধৈর্য, একটা প্যাশন, লাভ ফর দ্য সাবজেক্ট, তাদের এটির মধ্যে প্যাশন ছিল। সাবজেক্টকে ভালোবাসতো, দর্শনকে ভালোবাসতো, রাষ্ট্রবিজ্ঞান জিনিসটাকে চিন্তা ভাবনা সেটা ভালো করতে পারেছে। কিন্তু সেই দর্শনকে আমাদের বর্তমান শিক্ষা ব্যবস্থায় আমরা পাচ্ছি কিনা, যে ভালো লাগা থেকে কোনো কিছু করার যে চিন্তা, দর্শন, এটা আমরা পাচ্ছি? ভালো লাগার যে কথা বলছে, পেশেন্ট কিছুটা ইনহেরিট করে নিয়ে আসে মানুষ। ইনহেরিট মানে অনেক নিজের থেকে নিয়ে আসে, আর অনেকটা হচ্ছে তার পরিবেশ তাকে উৎসাহিত করতে পারে। এটা শিক্ষকদের একটা বিরাট ভূমিকা রয়েছে, কারণ অনেক বড় বড় বিজ্ঞানী যারা আমরা তাদের লাইফ স্টাডি করলে আমরা দেখবো, শিক্ষকরা যেমন আব্দুল কালাম যে ছিল, ইন্ডিয়ার এপিজে আব্দুল কালাম, তার তো শিক্ষকরা তাকে উৎসাহিত করেছে। ম্যাথামেটিক্স টিচার, তুমি ম্যাথামেটিক্স পড়ো, এটা পড়ে সাবজেক্ট পড়ো, এরকম বহু বড় বড় বিজ্ঞানীর লাইফ হিস্ট্রি আছে। শিক্ষকরা তাকে পিক আপ করেছে, তুমি এই কাজটা করো, তুমি এটা করো, ভালো করতে পারছে। অথবা এখানে গাইডেন্সের প্রশ্ন আছে, একটা সাবজেক্টের প্রতি একটা আগ্রহ সৃষ্টি করার ব্যাপারে শিক্ষকদের ভূমিকা আছে। এখন সেই শিক্ষক আমরা আছি কিনা, আমার ছাত্রদের ট্যালেন্ট, একটা ছাত্র তার ট্যালেন্টটাকে অ্যাসেস করা। স্যার, আপনি বলছিলেন যে আসলে শিক্ষকদের একটা ভূমিকা আছে, এবং সে ধরনের শিক্ষক আমাদের আছে কিনা? শিক্ষকতাটা তো একটা যে প্রফেশন যারা গ্রহণ করে, এটি শুধু প্রফেশন হিসেবে গ্রহণ করলে হবে, শিক্ষককে ভালোবাসিয়ে গ্রহণ করতে হবে। এখন একসময় শিক্ষকতা ছিল, আজ থেকে ধরো 50-60-100 বছর আগেও যদি আমরা সাবকন্টিনেন্ট শিক্ষা ব্যবস্থা দেখি, আমাদের নন মুসলিমরা অনেক শিক্ষক, ভালো শিক্ষক ছিল। এবং আগে আমি শুনেছি, যদি আমিও স্কুলে পেয়েছি, আমাদের হিন্দু শিক্ষকদের মধ্যে তারা অনেক ডেডিকেটেড ছিল। শিক্ষাটাকে একটা তারা একটা মনে করতো তাদের দৃষ্টিতে ইবাদত, তাদের দৃষ্টিভঙ্গিতে, যেটা আমরাও মনে করি ইবাদত, কিন্তু মুসলমানরা সেভাবে গ্রহণ করতে পারেনি। কিন্তু যে সময় গ্রহণ করেছিল তারা তো উন্নতি করেছে। আমরা যে ইতিহাসগুলি পড়লাম, যে মুসলিম যে সোনালী যুগের যে কথাগুলি বললাম, যে আমাদের এই পার্সিয়ানদের বড় বড় সায়েন্টিস্ট, ইবনে খলদুনের কথা বললাম, আরব সায়েন্টিস্ট, তারপর আমরা আন্দোলুসি, স্পেনের, তারা তো মূলত আরব। তাদের সোনালী যুগের পরবর্তী পর্যায়ে আমরা কলোনিয়াল রুলে গেলাম, আমরা অনেক পিছিয়ে পড়লাম। পরবর্তী পর্যায়ে আমাদের শিক্ষকদের ভিতরে, বিশেষ করে মুসলিম শিক্ষকদের মধ্যে এই জিনিসটা, চিন্তা চেতনাটা অনেক কম লক্ষ্য করা গেছে।
আমার তো প্রয়োজন। এই বিষয়টা নিয়ে আরো একটু ডিটেইলস আমরা শুনবো যে আমাদের করণীয় কি, সেটা আমরা ফিরে আসবো। আমরা চলুন মুসলিম ঐতিহ্যের উপরে ছোট্ট একটি তথ্যচিত্র আমরা দেখে আসি। মিশরের প্রাচীন শহর কায়রো। শহরের সমৃদ্ধ ইতিহাস ও স্থাপত্যের কারণে 1999 সালে ইউনেস্কো কায়রোকে বিশ্ব সাংস্কৃতিক ঐতিহ্য হিসেবে ঘোষণা করে। এই শহরে শতাধিক মসজিদ, সমাধি, মাদ্রাসা, হাম্মামখানা, দুর্গ ইত্যাদি রয়েছে। মুসলমানদের আরব বিজয়ের পর এ শহর প্রতিষ্ঠিত হয়। মুসলিম শাসকেরা প্রশাসনিক রাজধানী ও সামরিক গ্যারিসন হিসেবে নীল নদের তীরে ফুসাতাত নামে নতুন শহর প্রতিষ্ঠার সিদ্ধান্ত নিয়েছিলেন। শহরটি বর্তমানের প্রাচীন কায়রো। এই শহরে তারা প্রতিষ্ঠা করে আমর ইবনে আলে মসজিদ। দ্রুত ফুসাতাত মিশরের প্রধান শহর, বন্দর এবং অর্থনৈতিক কেন্দ্র হয়ে ওঠে। আব্বাসীয়রা ক্ষমতা দখল করলে ফুসাতাতের উত্তর পূর্বে আল আসকার নামে নতুন প্রশাসনিক রাজধানী তৈরি করা হয়। তারা এখানে জামে আল আসকার নামে নতুন মসজিদ এবং দার আল ইমারা নামে প্রাসাদ তৈরি করেন। তবে এগুলো এখন আর নেই। ফাতিমিদ আমলে প্রতিষ্ঠিত সবচেয়ে গুরুত্বপূর্ণ ও স্থায়ী প্রতিষ্ঠানগুলির মধ্যে একটি আল আজহার মসজিদ ও মাদ্রাসা, যা বিশ্বের অন্যতম প্রাচীন বিশ্ববিদ্যালয়। বর্তমান সময়ে আল আজহার বিশ্ববিদ্যালয়ে বিশ্বের ইসলামিক শিক্ষার প্রধান কেন্দ্র এবং মিশরের অন্যতম বৃহৎ বিশ্ববিদ্যালয়। একই সময়ের বিখ্যাত মসজিদগুলোর মধ্যে রয়েছে আল হাকিমের মসজিদ, আল আকমার মসজিদ, জুরুশি মসজিদ, লুলুয়া মসজিদ এবং সালিহ তালাইয়ের মসজিদ। ফাতিমিদ শাসনকালে শহরের চারপাশে প্রাচীর দিয়ে আবদ্ধ করা হয়েছিল। মধ্যযুগের মামলুক সুলতানরা মসজিদ, খানকাহ ও জল বিতরণ কেন্দ্র তৈরি করতেন। এ সময় নির্মিত মসজিদগুলি হচ্ছে সুলতান হাসানের মসজিদ মাদ্রাসা, আমির আল মেরিদানির মসজিদ, সুলতান আল মুয়ায়াদের মসজিদ, সুলতান আল ঘুরি কমপ্লেক্স, সুলতান আল মনসুর কালাউন, আল নাসির মুহাম্মদের মাদ্রাসা এবং সুলতান বারকুকের মাদ্রাসা। প্রাচীন কায়রোর কয়েকটি ইসলামী স্থাপনা হল আল হুসেন মসজিদ, শাফি মাজহাবের প্রতিষ্ঠাতা ইমাম আল শাফির সমাধি, সাঈদা রোকাইয়ার সমাধি, সাঈদা নাফিসার মসজিদ ইত্যাদি। অসংখ্য পর্যটক প্রতি বছর এ শহরে মুসলিম স্থাপত্য ও জ্ঞান চর্চার কেন্দ্রসমূহ দেখতে আসেন। স্যার, আমরা একটা প্রাচীন শহর দেখে আসলাম এবং এটা সভ্যতার ধারক বাহক। ইজিপশিয়ান সভ্যতা তোমার ওল্ডেস্ট 4000 ইয়ার্স ওল্ড। সেই সভ্যতার সাথে মুসলিমদের কোনো অবদান সেখানে আছে কিনা স্যার? ইজিপশিয়ান সভ্যতা মূলত তো তাদের যারা ফেরাউনের সভ্যতা ছিল, এগুলো অনেক পুরানো সভ্যতা। পরবর্তী বছর ওখানে মুসলিমদের অনেক, বিশেষ করে হোসেনি মসজিদ থেকে শুরু করে আল আজহার বিশ্ববিদ্যালয়, অনেক পুরানো বিশ্ববিদ্যালয়, ওয়ান অফ দ্য ওল্ডেস্ট ইউনিভার্সিটি ইন দ্য ওয়ার্ল্ড। তারপর তোমার সেখানে যে বাজারগুলি ছিল, তারাও অনেক ডেভেলপ করছে। ইজিপশিয়ানদের মধ্যে তাদের জ্ঞান বিজ্ঞানে এদের মতো, মানে এরা মুসলিমরা বিশেষ করে স্পেনে যেরকম ডেভেলপ করেছে সেরকম তারা করতে পারেনি। এবং অটোমান এম্পায়ারও কিন্তু ওই ধরনের করতে পারেনি। অনেকদিন, অনেক 600 বছর রুল করছে অটোমান এম্পায়ার। জ্ঞান বিজ্ঞানের সবচেয়ে বেশি বিকশিত হয়েছে স্পেনে, তারপর বাগদাদ করেছে, পার্সিয়ান ইরান করেছে এবং ইরানের মধ্যে হয়েছে, ইজিপশিয়ানের মধ্যে ছিল। কিন্তু তারা হয়তো ওই সময় মানে ঠিক জ্ঞান বিজ্ঞানের কেন্দ্র ইজিপ্টকে বলা যাবে না। তারা পলিটিক্যালি তারা অনেক বেশি অ্যাডভান্স ছিল। বিজ্ঞানের ক্ষেত্রে তাদের কন্ট্রিবিউশনটা উল্লেখযোগ্য নয়, কিন্তু রিলিজিয়াস ক্ষেত্রে, বিজ্ঞানের ক্ষেত্রে স্পেনের মুসলমানদের উত্থান সবচেয়ে বেশি বলা হয়েছে। এটা ওয়ার্ল্ড সবাই স্বীকৃতি দিয়েছে। স্পেনের গ্রানাডা তারা হচ্ছে সবচেয়ে হাইয়েস্ট, তারপর ইরাক বাইতুল হিকমা, আবার এই পার্সিয়ান এরা। ইজিপ্টটা কিন্তু মূলত ইসলামিক থিওলজিক্যাল, আল আজহারের একটা ভূমিকা রয়েছে। থিওলজিক্যাল অসাধারণ, যত বড় বড় স্কলার সবগুলো মোটামুটি ওই আরবদের, ইরাক, এই সিরিয়া এবং ইজিপ্ট, এই বেল্ট। আমরা আজকে যাকে নিয়ে আলোচনা করছি ইবনে খালদুন, তার জীবনের শেষ সময়টা কিন্তু এই কায়রোতে অবস্থান। কায়রোতের মধ্যে ইসলামী থিওলজিয়ান, ইসলামী বড় বড় পণ্ডিতদের এবং এখনো পর্যন্ত বড় বড় ইসলামিক স্কলার, পণ্ডিত সবগুলি বর্তমান কারজাবি বলা হয়, যেখানে ওয়ার্ল্ড টপ ক্লাস, ইজিপ্ট। জামাল বাদাবি বলা হয়, তিনিও ফ্রম ইজিপ্ট, বড় বড় ইসলামিক স্কলার ওখান থেকে আসছে। এখন তো হচ্ছে আমরা সবাই স্বীকার করি যে পৃথিবীটা এখন হচ্ছে এগিয়ে যাচ্ছে কারা, যারা বিজ্ঞান এবং প্রযুক্তিতে যারা এগিয়ে যাচ্ছে। আমি এখানে ইতিহাস চর্চা করলে, আমি সাহিত্য চর্চা করলে, আমি সংস্কৃতি চর্চা করলে আমি কিন্তু ওইভাবে ডেভেলপ করতে পারবো না। এগুলো দরকার আছে, সাহিত্য চর্চা দরকার, ইতিহাস চর্চা দরকার, আমার অন্যান্য সাবজেক্ট দরকার আছে, কিন্তু সেগুলিতে কিন্তু আমি উপরে উঠতে। এখন পৃথিবীর কারা উপরে উঠেছে,
জ্ঞান বিজ্ঞান চর্চা, সায়েন্স টেকনোলজির অগ্রসর হইতে পারে না তারা বর্তমান পৃথিবীতে উঠতে পারবে, এটা হচ্ছে প্রথম কথা। কারণ তো পৃথিবীতে প্রযুক্তি নির্ভর। এখন আমি তো সব প্রযুক্তি, আমার কম্পিউটার থেকে শুরু করে মোবাইল ফোন থেকে শুরু করে আমি আজকে প্রোগ্রাম করছি, আমার ক্যামেরা সব তো প্রযুক্তি। তা আমার যত ইলেকট্রিসিটি, যত এখন ইলেকট্রিসিটি যে ডেভেলপমেন্ট করেছে, যে ইউজ করছে আমরা সোলার এনার্জি প্রযুক্তি। এখন সোলার যে এনার্জি, সোলার এগুলো তো অনেক এক্সপেন্সিভ, আমরা চিপার করতে পারি। তাহলে আই নিড রিসার্চ না করলে তো আমি টেকনোলজি জানতে পারছি না। এবং এই রিসার্চের কথা কিন্তু ইসলাম এমফাসাইজ করেছে, মানবতার কল্যাণের জন্য কাজ করতে হবে। সেই জন্য এই কাজটা করতে গেলে, গবেষণা করতে গেলে মানে আর্থিক সামর্থ্য থাকতে হবে। আমি যে রিসার্চ করতে চাই, আই নিড মানি, আমার ল্যাবরেটরি দরকার। তারা অনেক বেশি টাকা গবেষণায় খরচ করতে হবে, সায়েন্টিস্টদের ইনসেন্টিভ দিতে হবে, তাদেরকে বিভিন্ন সুযোগ সুবিধা হবে। তারপর দেখা গেল মুসলিম সায়েন্টিস্টও আমরা অনেক বেশি, আগে সোনালী যুগে যেরকম করেছিলাম, বর্তমান যুগে মুসলিম সায়েন্টিস্টরা অনেক কন্ট্রিবিউট করতে সক্ষম হবে ইনশাআল্লাহ। আমরা সেই প্রত্যাশা করি এবং এই প্রত্যাশা নিয়ে আমরা আজকের আলোচনা শেষ করতে চাই। সবাইকে অসংখ্য ধন্যবাদ, কৃতজ্ঞতা প্রকাশ করছি স্যারের প্রতি। আবার দেখা হবে ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।